নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, কেরালার একটি আঞ্চলিক উৎসব হলো। কেরালার একটি আঞ্চলিক উৎসব হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ওনাম। ওনাম কিন্তু কেরালার একটি আঞ্চলিক উৎসব। তারপর দেখো, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একটি আঞ্চলিক উৎসব হলো কি? পোঙ্গল। আসামের একটি আঞ্চলিক উৎসব কি? রঙ্গলি বিহু। মণিপুরের একটি আঞ্চলিক উৎসব কি? রাসলীলা। গোয়ার একটি আঞ্চলিক উৎসব কি? সেন্ট জেভিয়ার কার্নিভাল। পশ্চিমবঙ্গের আঞ্চলিক উৎসবগুলি কি কি? দোল পূর্ণিমা, গঙ্গাসাগর মেলা এবং কি দুর্গাপুজো। উত্তরপ্রদেশ ও বিহারের আঞ্চলিক উৎসবটি কি? রামনবমী। কি? রামনবমী। উত্তরপ্রদেশের আরেকটি আঞ্চলিক উৎসব রয়েছে কি, যেটা দশেরা, খুবই ইম্পর্টেন্ট। পাঞ্জাব ও হরিয়ানার আঞ্চলিক উৎসবগুলি কি কি? কিক্কা ও কি লাহোরি। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা হলেন। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কার্ল মার্কস। কার্ল মার্কস কিন্তু দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের লেখকের নাম কি রয়েছে। প্রথমে এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? E.M. ফোস্টারের লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট। ওয়ার অ্যান্ড পিস কার লেখা? লিউ টলস্টয়ের লেখা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। অরিজিন অফ স্পিসিস কার লেখা? চার্লস ডারউইন, খুবই ইম্পর্টেন্ট। অরিজিন অফ স্পিসিস কার লেখা? চার্লস ডারউইনের লেখা। গালিভার্স ট্রাভেলস কার লেখা? জোনাথন সুইফটের লেখা হচ্ছে গালিভার্স ট্রাভেল। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরুর লেখা কি? ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট কি রয়েছে দেখো, ক্যান্টারবেরি টেলস কার লেখা? জিওফ্রে চসার। জিওফ্রে চসারের লেখা হচ্ছে কি? ক্যান্টারবেরি টেলস। হ্যামলেট, হ্যামলেট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হচ্ছে হ্যামলেট, একটা বিখ্যাত নাটক হ্যামলেট। দ্য রিপাবলিক কার লেখা? প্লেটোর লেখা হচ্ছে কি? দ্য রিপাবলিক। নেক্সট কি রয়েছে দেখো, সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয় কোন প্রসেসে বা কোন পদ্ধতিতে? সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয় কোন পদ্ধতিতে বা প্রসেসে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বাষ্পায়ন পদ্ধতিতে। বাষ্পায়ন পদ্ধতিতে কিন্তু সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় দেখো, বাষ্পীভবন হলো সমুদ্রের জল থেকে সাধারণ লবণ আহরণের পদ্ধতি। সমুদ্রের জল উত্তপ্ত বা বাষ্পীভূত হওয়ার পরে লবণের পদার্থটি পিছনে পড়ে থাকে। বাণিজ্যিক বা শিল্প ব্যবহারের জন্য কৃত্রিম সেটআপের মাধ্যমে লবণ সংগ্রহ ও পরিবহন করা হয়। বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন? বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চারটি। কি হবে? চারটি। বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে কি করা? মুক্ত করা। বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য চারটি মহান সত্য বা 4 নোবেল ট্রুথস এর নির্দেশ দিয়েছিলেন। 4 নোবেল ট্রুথস এর নির্দেশ দিয়েছেন, যেগুলি আর্য সত্য নামে পরিচিত। এই চারটি সত্য হলো কি কি? চারটি সত্য, পৃথিবী দুঃখময়। নেক্সট কি রয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ও কামনা বাসনা থেকেই সৃষ্টি হয় দুঃখ। আকাঙ্ক্ষা ও কামনা বাসনাকে নিবৃত্ত করতে পারলেই মুক্তিলাভ সম্ভব হয়। মুক্তি পেতে গেলে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। এই ছিল চারটি নোবেল ট্রুথ, যার কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? কে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে তিনি মুসলিম, ভারতীয় খ্রিস্টান, শিখ, হরিজন প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ে পৃথক নির্বাচনের দাবি মেনে নেন। সাম্প্রদায়িক বাটোয়ার গুরুত্ব ছিল অপরিসীম। এই ঘোষণা মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির বিজয় ঘোষণা করে। নেক্সট কি রয়েছে দেখো, একটি উভধর্মী অক্সাইড হলো। একটি উভধর্মী অক্সাইড হলো। তো এখানে দেখো, এখানে কোশ্চেনটির মধ্যে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। সি নাম্বার অপশনটি সাইডে চলে গেছে, ঠিক আছে? এটা কিন্তু সি নাম্বার অপশন। সি নাম্বার অপশন রয়েছে CO2, বি নাম্বার অপশন হচ্ছে ZNO।
মানে জিঙ্ক অক্সাইড। তাহলে একটি উভধর্মী অক্সাইড হবে, অ্যান্সারটি হয়ে যাবে ZnO, মানে বি নাম্বার অপশনটি। ঠিক আছে, একটি উভধর্মী অক্সাইড হলো ZnO। এটি একটি অক্সাইড যা অ্যাসিড বা অ্যাসিড অক্সাইড এবং ক্ষার বা ক্ষারকীয় অক্সাইড এর সাথে রাসায়নিক বিক্রিয়ায় লবণ তৈরি করে, যেমন তামা, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং কি বেরিলিয়াম। কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ঋগ বৈদিক যুগে কিন্তু সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের যুগে অনেকগুলি গণপরিষদের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে সভা ও সমিতি ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। সভা ছিল গোষ্ঠীর বয়োবৃদ্ধদের সমাবেশ এবং সমিতিতে গোষ্ঠীর সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, জগদ্দল বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন? জগদ্দল বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রামপাল। রামপাল হচ্ছে জগদ্দল বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা। ইনি পাল বংশের শাসক ছিলেন। কে? এই রামপাল। অদন্তপুরী, সোমপুরী ও বিক্রমশিলা বিহারও যথাক্রমে গোপাল এবং ধর্মপালের আমলে প্রতিষ্ঠিত হয়। এরা সবাই পাল শাসক ছিলেন। দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের শিক্ষার এই বিহারকে ভট্টারক বলা হতো। কি বলা হতো? ভট্টারক বলা হতো। হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলতো? হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলতো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জলপথ। হরপ্পা সভ্যতার বাণিজ্য কিন্তু জলপথে চলতো। হরপ্পা সভ্যতার নগর সংস্কৃতির বিকাশ, শ্রীবৃদ্ধির জন্য সমুদ্র বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমুদ্রের সঙ্গে হরপ্পাবাসীর এক সুনিবিড় সম্পর্ক ছিল। দেখা যায় নৌকা, মাঝি, মাসুল, নোঙর ও জাহাজের ছবি আছে। ঐতিহাসিক ডক্টর ম্যাকে মতে সিন্ধুবাসী সমুদ্রপথেই মিশর, সুমেরু মহাদেশ বিশেষ যোগাযোগ রাখত ও ব্যবসা বাণিজ্য করত। এছাড়া সামুদ্রিক বাণিজ্যে যে করত তার প্রমাণ পাওয়া যায় লোথালের ধ্বংসাবশেষ থেকে। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর ও কি পোতাশ্রয়। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর ও কি পোতাশ্রয়। ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয়? ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি তৈলবীজ চাষ হয়। চীনাবাদাম, সরিষা, তিল, তিসি, রেরি, নারকেল ইত্যাদি ফসলকে একত্রে কি বলা হয়? তৈলবীজ বলা হয়। চীনাবাদাম উৎপাদক অঞ্চলগুলি হলো কি কি? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং কি গুজরাট। সরিষা উৎপাদক অঞ্চলগুলি কি কি? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব। তিল উৎপাদক অঞ্চলগুলি কি কি? রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, মধ্যপ্রদেশ। তিসি উৎপাদক অঞ্চলগুলি কি কি? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার প্রভৃতি। রেরি উৎপাদক অঞ্চলগুলি কি কি? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক। তারপর দেখো নারকেল উৎপাদক অঞ্চলগুলি কি কি? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। কেরালা ও কর্ণাটকে সবথেকে বেশি পরিমাণে নারকেল উৎপাদন করা হয়। সয়াবিন উৎপাদক অঞ্চলগুলি কি কি? মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এগুলো হচ্ছে সয়াবিন উৎপাদক অঞ্চল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ন্যাপথলিনের উৎস হলো। ন্যাপথলিনের উৎস হলো মানে ন্যাপথলিন যেটি থেকে পাওয়া যায়। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলকাত্রা। তাহলে ন্যাপথলিনের উৎস কি? আলকাত্রা। আলকাত্রা থেকে কিন্তু ন্যাপথলিন পাওয়া যায়। বেশিরভাগ ন্যাপথলিন কয়লা আলকাত্রা থেকে উদ্ভূত হয়। 1960-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত পেট্রোলিয়াম পরিশোধনের সময় ভারী পেট্রোলিয়াম ভগ্নাংশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ন্যাপথলিন উৎপাদন হয়েছিল, কিন্তু বর্তমানে উৎপাদন প্রধানত কয়লা আলকাত্রা থেকেই হয়। মানে ন্যাপথলিন বর্তমানে কিন্তু কয়লা আলকাত্রা থেকেই হয়। সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়? সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 61 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়। রাষ্ট্রপতি প্রতি 5 বছর পর নির্বাচিত হন, তবে রাষ্ট্রপতি চাইলে তিনি তার পদত্যাগ উপরাষ্ট্রপতিকে দিতে পারেন এবং নতুন রাষ্ট্রপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন। নতুন রাষ্ট্রপতিকে 6 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। ভারতের সংবিধান লঙ্ঘনের কারণে রাষ্ট্রপতিকে অভিশংসনের অর্থাৎ ইমপিচমেন্ট যেটাকে বলে মাধ্যমে পদ থেকে কি করা হয়? অপসারণ করা যেতে পারে। কোন পদ্ধতির মাধ্যমে? ইমপিচমেন্ট পদ্ধতি বা অভিসংশোধনের মাধ্যমে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বা অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি তার পদে থাকতে পারেন। নেক্সট কি রয়েছে,
ডিমের সাদা অংশটির নাম হলো, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিমের সাদা অংশটির নাম হলো কি? ডিমের সাদা অংশটির নাম, অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যালবুমিন। ডিমের সাদা অংশটিকে কি বলা হয়? অ্যালবুমিন বলা হয়। ডিমের সাদা পরিষ্কার তরল, যাকে অ্যালবুমিন বা গ্লেয়ার বা গ্লেয়ারও বলা হয়, এটি ডিমের মধ্যে থাকে। মুরগির মধ্যে এটি ডিমের উত্তরণের সময় মুরগির ডিম্বনালীর পূর্ববর্তী অংশের ক্ষরণের স্তর থেকে গঠিত হয়। এটি নিষিক্ত ডিমের কুসুমের চারপাশে কি করে? গঠন করে। নেক্সট, আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্যে দিয়ে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক যুগের শুরু হয়। আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ 1600 সালের পরে গড়ে উঠেছিল। ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক হলো, ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক হলো, কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংক হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক। এলাহাবাদ ব্যাংক হলো ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এটি 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এলাহাবাদ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1865 সালে। এই ব্যাংকটির বর্তমান সভাপতি হলেন কে? এস মল্লিকার্জুন রাও বর্তমান সভাপতি। ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। অন্ধ্র ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। ব্যাংক অফ বরোদা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1908 সালে। নেক্সট কি রয়েছে দেখো, জাকির হোসেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? জাকির হোসেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1963, অর্থাৎ 1963 সালে কিন্তু জাকির হোসেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপর দেখো, রাজা গোপালাচারী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 1954 সালে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে পেয়েছিল? 1954 সালে। সিভি রমন কত সালে পেয়েছিল? 1954 সালে। জওহরলাল নেহরু কত সালে পেয়েছিল? 1955 সালে। ভগবান দাস কত সালে পেয়েছিল? 1955 সালে। এম বিশ্বসরাইয়া কত সালে পেয়েছিল? 1955 সালে। গোবিন্দ বল্লভ পন্থ কত সালে পেয়েছিল? 1957 সালে। ধন্দ কেশব কার্ভে কত সালে পেয়েছিল? 1958 সালে। বিসি রয় কত সালে পেয়েছিল? 1961 সালে। পিডি ট্যান্ডন কত সালে পেয়েছিল? 1961 সালে। রাজেন্দ্র প্রসাদ কত সালে পেয়েছিল? 1962 সালে। খুবই ইম্পর্টেন্ট, রাজেন্দ্র প্রসাদ কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে 1962। পিভি কানে কত সালে পেয়েছিল? 1963 সালে। লাল বাহাদুর শাস্ত্রী কত সালে পেয়েছিল? 1966 সালে, তার মৃত্যুর পর। ইন্দিরা গান্ধী কত সালে পেয়েছিল? 1971-এ, মানে 1971 সালে। ভিভি গিরি কত সালে পেয়েছিল? 1975 সালে। কে কামরাজ ইনিও কিন্তু মৃত্যুর পর পেয়েছিল ভারতরত্ন, কত সালে? 1976 সালে। মাদার টেরিজা কত সালে পেয়েছিল? 1980 সালে। বিনোবা ভাবে ইনিও কিন্তু মৃত্যুর পরে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, কত সালে? 1983 সালে। পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বাঁকুড়া। তাহলে ফায়ার ক্লে কোথায় পাওয়া যায়? বাঁকুড়াতে। নিচের কোনটি ভারতের হীরের শহর নামে পরিচিত? নিচের কোন শহরটি ভারতের হীরের শহর নামে পরিচিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সুরাট। সুরাটকে কিন্তু ভারতের কি বলা হয়? হীরের শহর বলা হয়। সুরাট হীরা কাটা ও পালিশ করার জন্য বিখ্যাত। এটি ভারতের হীরের শহর হিসেবে পরিচিত। বিশ্বের সমস্ত হীরার 90% এর কাটা এবং পালিশ সুরাটে হয়। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত একটি বন্দর বা শহর। তাহলে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। রান্নার বাসনপত্র নির্মাণে ব্যবহৃত হয়, রান্নার বাসনপত্র নির্মাণে ব্যবহৃত হয়, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যালুমিনিয়াম। তাহলে রান্নার বাসনপত্র নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম ধাতু। নেক্সট কি রয়েছে দেখো, বিশ্বের বৃহত্তম শহর কোনটি? মানে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্ক। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম শহর। এই শহরের আয়তন কত? 8683 বর্গ কিলোমিটার। নিউ ইয়র্ক দ্য এম্পায়ার স্টেট নামেও পরিচিত। তাহলে কোন শহরকে দ্য এম্পায়ার স্টেট বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে নিউ ইয়র্ক। বিশ্বের দ্রুততম নগরী বলে এটি পরিচিত এবং একে বিশ্বের দ্রুততম নগরীও বলা হয়।
আর বিশ্বের বৃহত্তম শহর, জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? সেটি হয়ে যাবে অ্যান্সার জাপানের টোকিও। জাপানের টোকিও হচ্ছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর। নিম্নের কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন? নিম্নের কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু পরপর দুবার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। নেক্সট কি রয়েছে দেখো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ। আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? এটি হয়ে যাবে আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি? এটি হয়ে যাবে সিয়াচেন। সিয়াচেন কিন্তু ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? এটি কিন্তু হয়ে যাবে গ্রিনল্যান্ডের কুয়ারব্যাক। গ্রিনল্যান্ডের কুয়ারব্যাক কিন্তু পৃথিবীর দ্রুততম হিমবাহ। কে সর্বাধিক সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন? কে সর্বাধিক সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু সর্বাধিক সময়ের জন্য, মানে সব থেকে বেশি সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি প্রথম প্রধানমন্ত্রী যার মেয়াদ ছিল 16 বছর 286 দিন, মানে তিনি 16 বছর 286 দিন প্রধানমন্ত্রীর পদে আসন্ন ছিলেন। তার প্রধানমন্ত্রিত্বের পর লাল বাহাদুর শাস্ত্রীর সংক্ষিপ্ত মেয়াদ এবং ইন্দিরা গান্ধীর 11 এবং 4 বছরের দীর্ঘমেয়াদ ছিল। উভয়ই ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীর কত বছর ছিল? 11 বছর মেয়াদ। আর ইন্দিরা গান্ধীর কত বছর ছিল? 4 বছর মেয়াদ। ভাস্কো দা গামার সমাধিক্ষেত্র ভারতের যে রাজ্যে আছে? ভাস্কো দা গামার সমাধিক্ষেত্র ভারতের যে রাজ্যে আছে? অ্যান্সারটি হয়ে যাবে কেরলে। কেরলে কিন্তু ভাস্কো দা গামার সমাধিক্ষেত্র আছে। কেরালা রাজ্যের কোচিনে অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চে তাকে প্রথম সমাধিস্থ করা হয়। মৃত্যুর 14 বছর পর তৎকালীন পর্তুগিজ রাজা ভাস্কো দা গামার প্রতি রাষ্ট্রীয় সম্মান দেখানোর জন্য কবর খুঁড়ে তার দেহাবশেষ তার জন্মভূমি লিসবনের জেরোনিমস মনস্ট্রিতে পুনরায় কী করেন? সমাহিত করেন। এলপিজি এর মুখ্য উপাদান হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজির মুখ্য উপাদান কি? অ্যান্সারটি হয়ে যাবে বিউটেন। এলপিজির মুখ্য উপাদান কি? অ্যান্সারটি হয়ে যাবে বিউটেন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বা কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো হালকা হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ। এটি প্রধানত বিউটেন বা প্রোপেন বা উভয়ের মিশ্রণ নিয়ে গঠিত। ঘরের তাপমাত্রায় উভয় গ্যাসই বর্ণহীন এবং গন্ধহীন। এটি 48% প্রোপেন, 50% বিউটেন এবং 2% পেন্টেনের মিশ্রণ। এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা। এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কমলজিৎ সিং সাধু। কমলজিৎ সিং সাধু ছিলেন এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী। 1970 সালে তিনি এই পুরস্কার পান। কি? ব্যাংকক এশিয়াড যে দৌড় হয়েছিল 400 মিটার দৌড়ে তিনি এই কৃতিত্ব প্রদর্শন করেন। 1971 সালে ইনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে কোষে কোষ প্রাচীর থাকে না? যে কোষে কোষ প্রাচীর থাকে না, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্রাণী কোষ। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কেবল একটি কোষ পর্দা থাকে, কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণী ও উদ্ভিদ উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে। মাত্র উদ্ভিদ কোষেই কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কি? ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্র হচ্ছে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন? রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে বিজয় লক্ষ্মী পণ্ডিত। বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম মহিলা যিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। রাষ্ট্রপুঞ্জ ছাড়াও তিনি ভারতের হয়ে রাশিয়ার দৈত্য করেন। ইনি রাষ্ট্রপতি পদে নীলম সঞ্জীব রেড্ডির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এসএআই কবে প্রতিষ্ঠিত হয়? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1984। 1984-এ কিন্তু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। মানে এসএআই তৈরি করা হয় ক্রীড়া মন্ত্রকের পরামর্শে।
সাইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাইয়ের প্রথম অধিকর্তা ছিল কে? উদ্ভব দাস মেহতা। তাহলে সাইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। কোথায়? জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।